আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে বা ঋণ আমানতের যে বিষয়গুলো সেগুলা এই লেকচারে আলোচনা করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে পড়বা, কারণ এখান থেকে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নগুলা বরাবরই এখান থেকে আসে আর ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট তোমার এই পয়েন্টটা কে বা এই টপিকটাকে গুরুত্ব সহকারে পড়তে হবে, জানতে হবে। তো চলো আমরা লেকচারে চলে যাই। যথারীতি আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আলী মুর্তজা মন্ডল, প্রভাষক, ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, এটা নিয়ে আমি আলোচনা করেছি আমাদের এর আগের লেকচারে। এখন আমরা যেটা দেখতে পারি বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময় মাধ্যম সৃষ্টি করে, এটা কি আলোচনা করা হয়েছে? জি স্যার। ওকে, ঋণ কিভাবে আমানত সৃষ্টি করে এখান থেকে শুরু করি, যেহেতু ঋণ আমানতের বিষয়টা পুরোটাই আজকে আলোচনা করা হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে, যদিও আলোচনা করা হয়েছে বা কিছু হয়েছে তো অবশ্যই, তারপরেও আমি এখান থেকে এটা আলোচনা করবো। দেখো, ঋণ কিভাবে আমানত সৃষ্টি করে, মানে ঋণ থেকে কিভাবে আমানত সৃষ্টি হয় সেই বিষয়টা আজকে আমরা দেখবো। এবং আমি বললাম যে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের তোমাদের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা, সর্বোপরি তুমি বিজনেস ফ্যাকাল্টিতে যতদিন পড়বা ততদিন এই বিষয়গুলোকে বা ফাইন্যান্স রিলেটেড যখন জ্ঞান থাকবে বা ব্যাংকিং রিলেটেড জ্ঞান থাকবে বা তুমি মনে করো যে আমি জানি, তাহলে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে ভালো মতো। হ্যাঁ, তো আমরা দেখি কি বলছে এখানে। এটা একটা অভিনব পন্থা, যে অভিনব পন্থায় বাণিজ্যিক ব্যাংক সরাসরি নগদে ঋণ না দিয়ে তা ঋণ গ্রহীতার আমানত হিসেবে স্থানান্তর পূর্বক পুনরায় উক্ত আমানত থেকে ঋণের সৃষ্টি করে, তাকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি বা ঋণ থেকে আমানত সৃষ্টি বলে। এই প্রক্রিয়ায় ঋণ থেকে আমানত সৃষ্টি হয় এবং বাজারে ঋণের সরবরাহ কি পায়, বৃদ্ধি পায়। তাহলে এই প্রক্রিয়া কি হচ্ছে, ঋণ থেকে আমানত সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে কোনো একটা ব্যক্তিকে আমরা যে সাধারণ কনসেপ্ট মনে করি, কোনো একটা ব্যক্তিকে ঋণ দিবে ব্যাংক, সে সরাসরি এই টাকাটা দিয়ে দিবে। কিন্তু এই ক্ষেত্রে ওই কাজটি ব্যাংক করে না, ওই ব্যাংক ওই ব্যক্তি বা পার্সনকে বলে যে আপনি ব্যাংকের হিসাব খোলেন বা একটা অ্যাকাউন্ট খোলেন। সেই হিসাব বা অ্যাকাউন্টে ব্যাংক কি করে, এই অর্থগুলা, ব্যাংকের যে টাকাটা, সে তার অ্যাকাউন্টে কি করে দেয়, ট্রান্সফার করে দেয়। ঠিক আছে, এবং ক্রেডিট করে দেয়, মানে এমন ভাবে ক্রেডিট করে দেয় ওই ব্যক্তি তখন মনে করতে পারে যেমন সে নিজে টাকাটা জমা রাখার ক্ষেত্রে যে রকম ক্রেডিট, সেই রকম ক্রেডিট, তার মানে তার জন্য একটা আমানতের সৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাংক আসলে 100% টাকা উঠানোর এখতিয়ার তাকে দেয় না। কারণ ব্যাংকের আবার কি করতে হয়, কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকের কাছে সব মিলায়ে এসএলআর এবং সিআরআর মিলায়ে প্রায় নিয়ার অ্যাবাউট 20% জমা রাখতে হয়। সেই ক্ষেত্রে এখানেও ব্যাংক আবার কি করে, এই ব্যক্তিটাকে এই ধরনের কাজে বাধ্য করে যে আপনি 80% টাকা উঠাবেন এবং 20% টাকা আপনার অ্যাকাউন্টে রাখবেন। এই 20% টাকা যেটা থাকতেছে, এই ব্যাংক আবার এটা আমানত হিসেবে রেখে বা সঞ্চয় হিসেবে নিয়ে, তাহলে বিভিন্ন যাদেরকে ঋণ দিচ্ছে, ঋণ হোল্ডার, তাদের কাছে 20% 20% 20% করে নিয়ে আবার একটা বড় অ্যামাউন্ট তৈরি করে এই টাকাটা আবার আরেকটা পক্ষের কাছে কি করে, ঋণ দেয়। সেই কনসেপ্টের কথাই বলা হচ্ছে যে এখানে আমানত থেকে ঋণ, আবার ঋণ থেকে আমানতের সৃষ্টি হচ্ছে। তো দেখো এখানে অর্থনীতিবিদ হার্লি উইদার্স বলছে ইচ অ্যান্ড এভরি লোন ক্রিয়েটস এ ডিপোজিট, অর্থাৎ প্রতিটি ঋণই আমানত সৃষ্টি করে।
একটি বাণিজ্যিক ব্যাংক সাধারণত নিম্নোক্ত দুইটি কৌশল অবলম্বন করে ঋণ আমানত সৃষ্টি করতে পারে বা করে থাকে, সেই বিষয়টা আমরা এখন দেখব। প্রথমে হচ্ছে দেখো, ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি। তাহলে ঋণ থেকেই ঋণ আমানত সৃষ্টি। ঋণ আছে, ঋণ থেকে ঋণ আমানতটা কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে আমরা একটু দেখি। ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে তখন সরাসরি নগদ অর্থ ঋণ হিসাবে প্রদান না করে ঋণ গ্রহীতাকে তার নামে একটি আমানত হিসাব খোলার জন্য বলে এবং উক্ত হিসাবে ঋণের অর্থ ক্রেডিট করে। অতঃপর ঋণ গ্রহীতা উক্ত অর্থ চেকের মাধ্যমে উত্তোলন করে। এভাবে প্রদত্ত ঋণ থেকে আমানতের সৃষ্টি হয়। প্রদত্ত ঋণ থেকে কিসের সৃষ্টি হয়? আমানতের সৃষ্টি হয়। প্রদত্ত ঋণ থেকে আমানতের সৃষ্টি হয়। তারপরে দেখো, ওই যে কথাটা বললো, আমরা কিন্তু কিছু কথা ক্লিয়ার না। প্রদত্ত ঋণ থেকে আমানতের সৃষ্টি হয়, এটা তোমরা কি বুঝতে পারছো? মানে ক্লিয়ারলি বুঝো নাই। তো এই জায়গাতে আমরা যখন এক্সাম্পলটা নিয়ে কথা বলবো তখন আমাদের এই ধারণাটা ডেভেলপ হবে। তো দেখো এক্সাম্পলে কি বলছে। তো এখানে বলছে দেখো, ব্যাংক তহবিল থেকে বা ব্যাংকের যে ফান্ড আছে সেখান থেকে ক নামের একটি ব্যক্তিকে 10,000 টাকা ঋণ মঞ্জুর করছে। তাহলে এই ব্যক্তিকে 10,000 টাকা ঋণ দিবে বলে ব্যাংক কি করছে? ঘোষণা দিয়েছে বা সে চিন্তা করছে যে 10,000 টাকা আমি এখানে দিব। তো সেই ক্ষেত্রে কি হতে পারে, এই টাকা নগদে না দিয়ে আমানত হিসেবে স্থানান্তর করা হয়েছে। তাহলে এই টাকাটা তাকে নগদ দেয়নি, তাকে আমানত হিসেবে তার অ্যাকাউন্টে কি করছে? স্থানান্তর করছে। এখন উক্ত আমানত থেকে নগদ জমার সঞ্চিতির আবশ্যকতা, নগদ জমার সঞ্চিতির আবশ্যকতা সিআরআর এবং বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি। বিধিবদ্ধ মানে লিকুইড ক্যাশের এগেইনস্টে তোমাকে কি করতে হয়? তারল্যটা সঞ্চিতি রাখতে হবে। প্রথমটা হচ্ছে যে পরিমাণ টাকা বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতের মাধ্যমে সংগ্রহ করে সেই সংগ্রহের একটা পার্সেন্ট সরাসরি সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা দিতে হয়, একটা পার্সেন্ট। ওই পার্সেন্টটাকে বলা হচ্ছে সিআরআর। এটা হলো নগদ জমার সঞ্চিতির আবশ্যকতা। আর একটা হচ্ছে বিধিবদ্ধ তারল্য। বিধিবদ্ধ মানে এখানে রুলস রেগুলেশনটা সেট করছে সেন্ট্রাল ব্যাংক যে সরাসরি নগদ টাকা জমা দিতে হবে না, কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত যে বন্ড সিকিউরিটি গুলো আছে সেই জায়গাতে তুমি বিনিয়োগ করো। তার মানে তুমি বুঝতেছো এটা আমার লিকুইড ক্যাশ, তাহলে আমি বিনিয়োগটা ওয়ান কাইন্ড অফ আমাদের ক্যাশ, কিন্তু তুমি টাকাটা কিন্তু আলটিমেট ভাবে কোথায় দিচ্ছ? সেন্ট্রাল ব্যাংকে দিচ্ছ। সেটাকে বলা হচ্ছে এসএলআর। এই সব মিলায়ে 80%টা কি করতে হবে? ব্যাংকের কাছে জমা রাখতে হবে এবং 8,000 টাকা সে ব্যক্তি ঋণ হিসেবে ব্যবহার করতে পারবে। তাহলে ওই ব্যক্তিকে 10,000 টাকা ঋণ দেওয়া হলো, কিন্তু আলটিমেট ভাবে ওই ব্যক্তি এখানে 8,000 টাকা ভোগ করতে পারলো, ব্যবহার করতে পারলো এবং এই সে পুরা 10,000 টাকার উপরই সে ইন্টারেস্টটা পে করবে, কিন্তু 2,000 টাকা সে কি করতে পারবে না? ব্যবহার করতে পারবে না। এই যে 2,000 টাকা, এই 2,000 টাকা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়ে একটা বড় ধরনের ফান্ড তৈরি হবে। এই ফান্ডটা আবার আরেকটা ব্যক্তির কাছে কি করবে? ঋণ দিবে। ওকে, তো সেই কথাটাই বলছে দেখো এখানে। তো এখানে 8,000 টাকা এবং খ কে এমন ভাবে প্রতিবার সিআরআর এবং এসএলআর জমা রেখে ঋণ দেওয়া হয়েছে। তাহলে ঋণ আমানতের প্রক্রিয়ায় 10,000 টাকা ঋণ থেকে নিম্নে ঋণ এবং আমানতের পরিমাণ সৃষ্টি হবে। নিম্নে যে পরিমাণ ঋণ আমানতের সৃষ্টি হবে সেগুলো নিয়ে কথা বলছে দেখো। এখানে বলা হয় সিএম, এটাকে বলা হচ্ছে ক্রেডিট মাল্টিপ্লয়ার, বহু গুণিতক ঋণ সৃষ্টি। অর্থাৎ একটা ঋণ থেকে আমানতের সৃষ্টি হচ্ছে, আবার ঋণের সৃষ্টি হচ্ছে, এটা হলো বহু গুণিতক, এটা কন্টিনিউয়াস প্রসেস, চলতেই আছে। ব্যাংক ঋণ দিচ্ছে, কোন একটা ব্যক্তির আবার হচ্ছে এসএলআর এবং সিএলআর মধ্যে 20% জমা রাখতেছে, আরেকটা ব্যক্তিকে ঋণ দিচ্ছে, আবার জমা হচ্ছে, আবার বড় ধরনের ফান্ড তৈরি হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংক আবার এটা আবার আরেকজনকে বিনিয়োগ করতেছে। তাহলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বা চলমান প্রসেস, এটা চলতেই থাকে, এটা কিন্তু বন্ধ হয় না। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি 1/r। তাহলে 1টা হচ্ছে টাকার পরিমাণ। কিসের পরিমাণ? এটা টাকার পরিমাণ। আসলে আমি কি পরিমাণ ঋণ নিচ্ছি সেটা। আর আরটা হচ্ছে, এটা দেখো, রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ রেশিও, অর্থাৎ কি পরিমাণ জমা সঞ্চিতি আমাকে কি করতে হবে? ওই ব্যাংকের কাছে রাখতে হবে। কোন ব্যক্তি? যে ব্যক্তিটা ঋণ নিচ্ছে সেই ব্যক্তিকে ওখানে রাখবে, সেটাকে বলা হচ্ছে রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ রেশিও বা প্রয়োজনীয় তারল্য অনুপাত। তাহলে এটা থেকে আমরা দেখতেছি যে ওই ব্যক্তিকে ঋণ নিছে 10,000 টাকা, আর এখানে তার জমার সঞ্চিতি হিসেবে বলছে কত পার্সেন্ট রাখতে হবে? 20%।
তাহলে আলটিমেট ভাবে এই ব্যক্তিকে 10,000 টাকা ঋণ দেওয়ার জন্য ব্যাংকের আসলে যে কাজটা করতে হচ্ছে, ঋণের থেকে আমানত সৃষ্টি করতে হয়েছে, সেই টাকার পরিমাণটা কত হবে সেটা আমরা এখানে বলছে। তাহলে দেখো 50,000 টাকা, এই 50,000 টাকা সে সাইক্লিং করার পরে 10,000 টাকা সঞ্চিতি স্বরূপ সে জমা করতে পারছে, এবং এই 10,000 টাকায় আবার কি করতে পারছে, সে ঋণ দিতে পারছে। কারণ দেখো প্রতি 10,000-এ 2,000 টাকা ব্যাংকের কাছে জমা থাকতেছে। তাহলে প্রথম 10,000-এ 2,000, পরে 10 থেকে 20,000-এর ক্ষেত্রে 2,000, 20 থেকে 30,000-এর ক্ষেত্রে 2,000, 30 থেকে 40,000-এর ক্ষেত্রে 2,000, মানে 8,000 হয়ে গেল। 40 থেকে 50,000-এর ক্ষেত্রে আবার 2,000। তার সর্বমোট কত জমা হচ্ছে? 50,000 টাকা থেকে এই 10,000 টাকা ঋণ হিসেবে সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের ঋণ থেকে দিচ্ছে, তাহলে এই 10,000 টাকা আমানতের সৃষ্টি হচ্ছে। এই আমানতটাই আবার অন্য একটা ব্যক্তির কাছে, এই ক নামের ব্যক্তির কাছে ব্যাংক কি করছে, ঋণ দিচ্ছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? যদি তোমরা ভালো মতো কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, যদি তুমি ভালো মতো বুঝতে পারো আসলেই তুমি বুঝছো, না হলে কনফিউশনে থাকবা। হ্যাঁ, প্রশ্ন ভালো। স্যার এই 50,000 টাকা থেকে যে 2,000 জমালো, পরে 10,000 টাকা হয়েছে মোট। এটা তো স্যার যে সিআরআর আর এসএলআর, যেটা কেন্দ্রীয় ব্যাংকে সঞ্চয় রাখা উচিত। হ্যাঁ, স্যার এটাও বিনিয়োগ করলো কিভাবে ব্যাংক? মানে এটা কেন্দ্রীয় ব্যাংকে থাকা কথা না টাকাটা? আমি কথা বলি। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকে যেটা দেওয়ার সে দিয়ে দিছে, কথা বুঝতে পারছো? ওনারা যেটা দেওয়ার দেয়, বুঝতে পারছো? কিন্তু যে চলমান প্রসেসটা, ব্যাংক তো অপারেশন হইতেই আছে, তাই না? তো ব্যাংক আবার কি করছে, আমরা যে পরিমাণ টাকাটা দিচ্ছি আলটিমেট ভাবে বিজনেস করতে, যে সে তাহলে আমরা তো যখন ঋণ দিব, সেটা তো ঋণ দিচ্ছি, ঋণ না দিলে তো ঋণের টাকা আমাকে দিবে? কেউ আমাকে দিবে? ওটার এগেইনস্টে যে সুদটা আমাকে তো দিবে না। কিন্তু আমার তো এটা আবার কাজের ক্ষেত্র, দ্যাটস ওয়াই আমি আমার আমার গ্রাহককে এইভাবে বাধ্য করি যে আপনি নিতে পারবেন, কিন্তু আপনার 2,000 টাকা উঠাইতে পারবেন, আপনারই থাকবে, কিন্তু সর্বশেষ 2,000 টাকা বা 20% টাকা ব্যালেন্সটা উঠানো যাবে না। এটা ওয়ান কাইন্ড অফ একটা কিস্তি নেওয়ার মতো, যে তুমি ঋণ নিচ্ছ, ঋণের কিস্তিটা একদম শুরুতেই দাও, টাকাটা তো পরিশোধ করতে হবে, এই শুরুতেই তুমি এটা দিয়ে দাও, তাহলে ব্যাংক এখানে সিকিউর থাকলো, আবার এই টাকাটা সে ইউটিলাইজ করতে পারতেছে কিভাবে, এইভাবে ঋণ থেকে আমানত, আমানত থেকে ঋণ। মানে স্যার 2,000 টাকা ব্যাংকের কাছেই থাকবে? ব্যাংকের কাছে মানে তোমার ওর অ্যাকাউন্টেই থাকবে। তো অ্যাকাউন্টে থাকা মানে কি, আলটিমেট ভাবে ব্যাংকের ওটা ব্যালেন্স, ব্যাংকের, জি। হ্যাঁ ব্যাংক তো এটা ইউজ করতে পারতেছে। আর কার কোনো কোশ্চেন আছে? রাশিদুল, কোশ্চেন আছে এখানে? রিফাত? ওকে, তারপরেরটাতে আমি চলে যাই। পরেরটা দেখো, আমানত হতে ঋণ সৃষ্টি। প্রথমটা ছিল ঋণ থেকে আমানত, নাকি? প্রথমটা ছিল ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি, আর পরের যে ইস্যুটা সেটা আমরা দেখব আমানত থেকে ঋণ, ঋণ আমানত সৃষ্টি, আমানত থেকে আমানতের অর্থ হতে ঋণ আমানতের সৃষ্টি। দেখো এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, জনগণ থেকে সংগৃহীত আমানত ব্যাংকের প্রাথমিক আমানত হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ জনগণ যে পরিমাণ টাকাটা দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাংকের প্রাথমিক আমানত হিসেবে কি করা হচ্ছে, গণ্য করা হচ্ছে বা ধরে নেওয়া হচ্ছে। তাহলে আমানতের সমুদয় অর্থ ব্যাংক সংরক্ষণ না করে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি রেখে বাকিটা ঋণ দেয়। ফলে আমানতের মাধ্যমে কিসের সৃষ্টি হয়, ঋণের সৃষ্টি হয়। আবার ঋণ থেকে আমানত, আবার সেখান থেকে ঋণ, এইভাবে কি হয়ে থাকে, আবর্তিত হয়ে থাকে। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ জনগণ আলটিমেট ভাবে ব্যাংকের কাছে টাকাটা কি রাখে, তো জনগণ যখন সঞ্চয়টা, ক্যাপিটালটা বা সঞ্চয়টা ব্যাংকের কাছে জমা রাখে, সেই জমা টাকার একটা অংশ আবার ব্যাংক কি করে, বিধিবদ্ধ যে তারল্য সঞ্চিতি সেন্ট্রাল ব্যাংকের কথা বললাম, সেটা সেন্ট্রাল ব্যাংকের কাছে দিয়ে দেয়। আর যে টাকাটা থাকলো সেই টাকাটা থেকে স্যার আবার কি করতেছে, সেই টাকাটা আবার ঋণ দেয়। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, আমানত থেকে ঋণের সৃষ্টি হচ্ছে, আবার ঋণ থেকে আমানতের সৃষ্টি হচ্ছে। তো এই ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা আমরা একটু দেখি ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, এখানে দেখো, এই যে এখানে বলছে আমানত থেকে ঋণের সৃষ্টির প্রক্রিয়া যেহেতু এক ধাপ পরে, তাহলে প্রথম ওই ঘটনাটা ঘটে, পরে এই ঘটনাটা ঘটে। সেই ক্ষেত্রে
আমানত থেকে ঋণ আমানত সৃষ্টি স্বভাবত একটু কম হয়ে থাকে, একটু কি হয়ে থাকে, কম হয়ে থাকে। এটা পরের স্টেপ, সেহেতু এটা একটু কম হয়ে থাকে। আচ্ছা, কমই হয়ে থাকে। তো সিএম ইকুয়ালস টু 1 ডিভাইডেড আর আর মাইনাস 1, আর আর মাইনাস 1। তা সিএম শব্দের অর্থ হচ্ছে ক্রেডিট মাল্টিপ্লায়ার বা বহুগুণিত ঋণ, বহুগুণিত ঋণ সৃষ্টি। এবং আর আরটা হচ্ছে রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ রেশিও, বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি। ওয়ানটা হচ্ছে অ্যামাউন্ট অফ টাকা, অর্থাৎ কি পরিমাণ টাকা এখানে কি করা হচ্ছে, ঋণ নেওয়া হচ্ছে, সেই বিষয়টা এখানে চলে আসছে। তো এখানে দেখো যে প্রশ্নটা আমরা আগের প্রশ্নের সাথে রিলেট করা, এটা অর্থাৎ 20% নগদ জমা এবং বিধিবদ্ধ তারল্য সম্পদ জমা রাখার ক্ষেত্রে 100 টাকার প্রাথমিক আমানত বৃদ্ধিতে ঋণের পরিমাণ পাবে 400 টাকা, এখানে বলেই দিছে। তাহলে 100 টাকার যদি জমা রাখো, এটা ঋণ আমানত বৃদ্ধিতে এটার পরিমাণ কত হবে, 400 টাকা। অর্থাৎ বিষয়টি সূত্রের সাহায্যে নিম্নোক্ত ভাবে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ সিএম ইকুয়ালস টু, আমরা এখানে বলছি কত টাকা আমি জমা রাখবো, কত, 100 টাকা। কত টাকা, 100 টাকা। মানে 100 টাকা আমি কাকে দিব, সেন্ট্রাল ব্যাংকে দিব বা আমাদের বাণিজ্যিক ব্যাংকে দিব। ওইটার এগেইনস্টে আসলে ঋণের পরিমাণটা কত হবে, জমাটা হচ্ছে 100 আর ঋণের পরিমাণটা হবে কত, তাহলে 20%-এ 100, 20%-এ 100, তাহলে আরো কত পার্সেন্ট থাকে, আরো 80% থাকে, এটা নর্মাল সেন্স। তাহলে 20%-এ 100 আর বাকি আছে আরো 80%। এই 80%টা হবে আমাদের ঋণের পরিমাণ, আর এটা তো জমা। সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এরকম, সিএম ইকুয়ালস টু 100 ডিভাইডেড 20%। কত পার্সেন্ট আমি করব, কত পার্সেন্টে আমি কত পার্সেন্ট সঞ্চয় জমা রাখবো, সঞ্চিতি করব 20%, সেই 20%টা নিচে দিলাম, আর এটা থেকে মাইনাস আই বা 1টা দিয়ে দিলাম আবার। ওকে, তাহলে আচ্ছা এটা হলো আই, আইটা হচ্ছে অ্যামাউন্ট অফ টাকা। ওকে, এখানেও 100 দেওয়া যায়, এখানে ওরা দেয়নি কেন জানি। তো ঠিক আছে। তো এই দেখো 20%-এর যে নিচে যে 100টা আছে, সেই 100 গুণ হলো, আর হচ্ছে, আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি। ওকে, একটু সময় দাও, আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে যে বিষয়টা ঘটছে, হ্যাঁ, তাহলে এইটা সমান সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে 100 ডিভাইডেড 20, আর ওই পার্সেন্টেজ যে 100টা সেটা উপরে গেছে, কোথায় গেছে, উপরে গেছে, আর মাইনাস এখানে আবার আমরা 100 লিখি, সমস্যা নেই, কারণ আয়ের পরিমাণ তো এটা। তাহলে এটা দিয়ে এটা যদি আমি গুণ করি, কত আসবে, ভাগ করি 5 আসবে। তাহলে 5 গুণন 100 মানে 500। এই 500-কে আমি 100 দ্বারা কি করব, বিয়োগ করব, তাই না? তাহলে বিয়োগ করলাম, তাহলে আমার রেজাল্ট কত আসলো, 400। কত আসলো, 400। এই 400 টাকার কথাই বলছি। তাহলে সিএম আমাদের এখানে কত আসবে, 400। এখানে কোনো কারো কোশ্চেন আছে? এই তোমরা কোশ্চেন করতেছো না কেন? 400টা কি? এই 400টাই তো বললাম। কি বললাম বলো, কি বলছি? তোমার হচ্ছে আমরা বিধিবদ্ধ সঞ্চিতি স্বরূপ আমরা হচ্ছে ব্যাংকের কাছে জমা রাখতেছি 20%, তাই তো? কত পার্সেন্ট জমা রাখতেছি, 20%। তাহলে 20% 100, তাহলে ঋণের সৃষ্টি হচ্ছে কত, ওইটার জন্য আসলে 400। কত, 400। আমাদের টোটাল ঋণ এবং আমানত মিলে হচ্ছে 500। 500 থেকে 20% 100 টাকা বাদ, আর 400 টাকা ঋণ। বুঝতে পারছো? স্যার 100 টাকা কি, যে নগদ জমা যেটা, হ্যাঁ, জমার যে আমি সঞ্চয়। আমার কাছে হ্যাঁ রাখবো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এসআরআর এবং সিআরআর মিলে ওই যে 20% বললাম না, সেই 20% জি হচ্ছে জি। তুমি ওখানে জমা দিয়ে দিলা। তাহলে আলটিমেট ভাবে তুমি ইউজ করতে পারবা কত টাকা, তুমি 80 টাকা ইউজ করতে পারবা বা 800 টাকা ইউজ করতে পারবা। 800 না, এখানে হলো 400, মানে 400 80%, 400। 80% 400। জি আর হচ্ছে এটা। আচ্ছা, আহ, যে যে স্যার। অবস্থায় আসো একটু ভিডিওতে আসো তো, আমার মনে হয় না তোমরা ক্লাস করতেছো ঠিকঠাক মতো, আমি একটু দেখতে যাচ্ছি। ঠিক আছে, আমার স্টুডেন্টটা কতটা অনেস্ট, সমস্যা নেই। এই সবাই ভিডিওতে আসো। মহতাসিম কই, রাশাদুল Yes, sir. কই, তো ভিডিওতে আসো, সবাই ভিডিওতে আসো, আমি দেখতে যাচ্ছি তোমাদের। মহতাসিম
ইয়েস স্যার। ইয়াসিন কই? জি স্যার, আসি স্যার। ভিডিওতে আসো। রিফাত, রিফাত আছো? রিফাত শেখ, জি স্যার। ভিডিওতে আসো, ভিডিওতে। ওই যে ইয়াসিন, ইয়াসিনের সমস্যা কি? আচ্ছা শোনো, ক্লাস আসি স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ক্লাস করতেছো, কষ্ট করতেছো, সত্যি কথা বলতে কি এটা হয়তো এই অনলাইন ছাড়া তোমাদের ব্লেসিং আসলে, বা এটা আসলে এই সময়ের দাবি। ক্লাসটা আমরা করতে পারতেছি যে কোনো ভাবেই হোক, হ্যাঁ। তো যদি এরকম না হইতো আমরা কিন্তু ক্লাসটা বঞ্চিত হইতাম। এবং ম্যাক্সিমাম গ্রামের যে কলেজগুলান, এমপিওভুক্ত কলেজগুলান, ওনাদের ক্লাস নিচ্ছে না বা হচ্ছে না। আমি আমার কিছু স্যারদের চিনি, কিছু আঙ্কেলদের চিনি আমাদের এলাকায়। তো ওনারা জাস্ট বসে আছে, ঠিক আছে। তো ওনাদের প্রোডাক্টিভ যে এই সময়গুলান, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে তোমরা প্রতিদিনই তো কিছু না কিছু করবা, তোমরা ফেসবুকিং করবা, তোমরা ইউটিউবে যাবা, তোমরা হচ্ছে ফ্রেন্ডদের সাথে কথা বলবা, সবই করবা। কিন্তু তোমার যে কাজটা, সেটা যদি প্রতিনিয়ত একটু করো, তাহলে কিন্তু তুমি তোমাকে আগায় নিয়ে গেলে। কথা বুঝো নাই? মানে তুমি কিন্তু সারা দিনে এই যে স্মার্টফোনটা নিয়ে, বা তুমি যে 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 বিষয়গুলান হচ্ছে, আমরা আসলে টাইম কোন দিকে যায় আমরা জানি না। তো এই কাজগুলো করে শেষ করতে পারবা না। আর দিন শেষে এখান থেকে তুমি কিছু পাবাও না, সত্যি কথা। যদি মনে করো যে আমি এখান থেকে কিছু পাচ্ছি, সরি, পাবা না। কিন্তু তুমি যদি পরিমিত ব্যবহার করো, বা কিছু বিষয় লক্ষ্যটা ফিক্স করো, যে আমি এখান থেকে এই জিনিসটা, আমি 2-3 ঘন্টা পড়ালেখা করছি, 2-3 ঘন্টা পড়ালেখা করছি, এখন আমার একটু বিনোদন দরকার, আলহামদুলিল্লাহ, নাও, সমস্যা নাই। যদি তুমি সারাদিনই থাকো, প্রোডাক্টিভ কিছু হবে না। তো আমি যেটা বলতেছি, প্রায় তোমাদের কত মাস হয়ে গেল স্যার? কত মাস হইলো? সেই মার্চ থেকে শুরু করে আজকে কি মাস চলে? কি মাস চলে এখন? আমরা কি মান্থে আছি? সেপ্টেম্বর। সেপ্টেম্বরে আছি। আর নেক্সট মান্থ হচ্ছে অক্টোবর, তাই তো? প্রায় এই বছর শেষ, প্রায়। আমি যতটুকু জানি, বুঝছো, নভেম্বরে বা ডিসেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা হয় নরমালি। কিন্তু তোমরা কিন্তু মানে সরাসরি স্যারদের ক্লাসরুমে বসে ক্লাস করার সুযোগই পেলে না। তো তোমাদের জন্য মানে দুঃসংবাদ হচ্ছে, আমি যেটা মনে করতেছি, যারা এখনো পরীক্ষা দেয়নি তারা কিন্তু সময়টা পাচ্ছে, তোমরা পাবা না। তোমরা কিন্তু পাবা না, এটা হচ্ছে তোমাদের দুর্ভাগ্য। তোমাদের হঠাৎ করেই ক্লাস শুরু হবে, হঠাৎ করেই পরীক্ষা হয়ে যাবে, টেস্ট সবকিছু হয়ে যাবে, ফাইনাল পরীক্ষা হয়ে যাচ্ছে, তোমাদের সময় শেষ। এখন এই জন্য বাবা, তোমরা যে কয়েকজন ক্লাস করো, আমি জানি আমাদের টিচারদের এগুলো মাথায় থাকে, কারা ক্লাস করে, তারা একটু পড়ালেখা করে। তুমি যেভাবেই বুঝাও না কেন, স্যাররা এগুলো বুঝে। সত্যি কথা, তুমি যদি 2 লাইনও ট্রাই করে বলো যে পড়ে বলতেছো, এই কথাটাও বুঝবে। স্যারকে খুশি করার জন্য বলতেছো, এটাও বুঝবে। বা তুমি পড়ালেখা করোনি, এটাও বুঝবে। এগুলো বুঝে ওনারা, কারণ ওই স্টেজটা পার করে আসছে। আর তুমি কতটুকু কমিটমেন্ট রাখতে পারো, তোমার এগুলো ধারণা হয়ে যায়। তোমাকে এই জায়গায় বসাই দিলে তোমারও হবে। তো বিষয়টা হচ্ছে, যেহেতু পরিশ্রম করতেছো, বইটা থরলি পড়ো। কারণ এখন তুমি 2টা করে ক্লাস করতেছো, সপ্তাহে কয়টা? একটা সাবজেক্টের 2টা। তার মানে যে টপিক গুলাই হচ্ছে, তুমি কিন্তু সময় পাচ্ছ। সময় পাচ্ছ না জায়েদ? সময় কিন্তু আমরা কিন্তু সময় পাচ্ছি ওই পয়েন্টটা নিয়ে কথা বলার বা পড়া স্টাডি করার। আমি সময় পাচ্ছি। তাহলে আমার যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের কথা বলতেছি, তুমি কিন্তু যথেষ্ট অ্যানালাইসিস করে বুঝে শুনে 2টা স্যারকে প্রশ্ন করলা যে স্যার আমি এটা বুঝি না, একটু বুঝাই দেন। তাহলে আলটিমেট ভাবে তোমরা কিন্তু আগায় গেলে। আর এই চ্যাপ্টার গুলো যখন শেষ হয়ে যাবে, সত্যি কথা, এটা তো ব্যাংকিং পার্ট, অনেক স্টুডেন্টই বলে যে স্যার এটা ইজি, এটা পড়ে কি করব এসে। কিন্তু আলটিমেট ভাবে তোমার এ প্লাস তো 2টা সাবজেক্ট মিলাই। তোমার ম্যানেজমেন্ট কি মানে থিওরিটিক্যাল না? বাংলা কি থিওরিটিক্যাল না? তোমাদের ম্যাথ, তোমাদের ইংলিশ পড়তেছো, এটা কি থিওরিটিক্যাল বিষয় না? সাহিত্য যেটা, তাও এগুলো তোমার পড়তে হবে। তোমার এটাও পড়তে হবে, ওইটাও পড়তে হবে, তোমার রেজাল্ট ক্যারি করতে হবে, ওগুলোর উপরও পরীক্ষা হবে, এটার উপর পরীক্ষা হবে। সব মিলাই তুমি কিন্তু এ প্লাস পাবা, এবং সব মিলাই কিন্তু ভার্সিটিতে চান্স পাবা। এটা মনে রাখবা, এটা ফুল প্যাকেজ, ঠিক আছে?
এখানে একজন ফার্স্ট হয় আর অন্যান্যগুলো ফার্স্ট হতে পারে না। বোর্ডে একজন ফার্স্ট হবে বা একজন রেকর্ড সংখ্যক মার্কস পাবে, সে ভালো পরিশ্রম করছে জন্য ওই জায়গায় যাবে। ঢাকা ভার্সিটিতে আইবিএ তে ভর্তি পরীক্ষা একজনই ফার্স্ট হবে, একজনই ফার্স্ট হবে। তার মানে তার কিন্তু ভ্যালু আছে, অবশ্যই ভ্যালু আছে, এদের থেকে তার একটু পার্থক্য আছেই, এটা মনে রাখবা। ভালো কিন্তু ভালোই। আর তোমাদের এই সনের যে রেজাল্টটা হবে, তুমি মনে হয় দেখা যাচ্ছে যে হাইস্ট মার্ক পাইছো, নেক্সট ইয়ার ওটা ভেঙে যাবে, আরেকজন ভেঙে দিবে, এটাই স্বাভাবিক। তো ঘটনা হচ্ছে থরলি পড়ো, ভার্সিটির জন্য পড়ো, এ প্লাসের জন্য পড়ো। প্রথমে এ প্লাস, পরে ভার্সিটি, প্রথমে ভার্সিটি পরে এ প্লাস, যেটাই তুমি ভাবো না কেন তোমার একটা ভালো জায়গায় সিট করে নিতে হবে। এটার জন্য তোমার যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই করতে হবে। আর যদি মনে করলাম যে আমি 4.5 পেয়েও ওখানে চান্স পাবো, আলহামদুলিল্লাহ। কিন্তু এ প্লাসটা লাগে, একটু শুনতে ভালো লাগে যে এ প্লাস, গোল্ডেন হলে তো কোনো কথাই নেই। এইটা পাওয়ার পরে স্যার এটা নিশ্চিত করতে হবে তোমাকে একটা সিট লাগবেই, সিটটা তোমাকে নিতেই হবে। তার মানে তোমাদের পড়ালেখাটা অ্যানালিটিক্যাল ভাবে পড়তে হবে, যেটা আমি জানি বুঝি, এটাই অ্যান্সার। মানে সার্টিফিকেটটা যেন তোমার জন্য বোঝা না হয়ে যায়, এটা তোমার জন্য যেন অ্যাসেট হয়। বুঝতে পারছো যে আমি এ প্লাস পাইছি কিন্তু আমি কিছু বলতে পারি না, ওই এ প্লাসের ভ্যালু আছে? কেউ তোমাকে ওটা শুনতে চাবে? কেউ শুনতে যাবে না। আর আমাদের সময় হলে তাও শুনতো, কারণ তখন কম পাইতো, এখন তোমাদের দিকে তাকায় না। কিন্তু যখন তুমি বলবা আমি ঢাকা ভার্সিটি হচ্ছে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ি, বা আমি হলো অ্যাকাউন্টিং এ আছি, এমআইএস এ আছি, বা হচ্ছে আমি আইবিএ তে চান্স পাইছি, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে ওইভাবে ভ্যালু দিবে। আমি বুঝাইতে পারছি? তো দিন শেষে একটু বুঝে শুনে পড়বা, না হলে স্যারের সাথে বা সিনিয়র যারা আছে তাদের সাথে একটু কথা বলবা। আসলে তুমি পরের স্টেজে কই যাচ্ছ ওই জিনিসটা আগে ফিক্সড করো, ওইটার জন্য কি করতেছে, যারা সাকসেসফুল হয়েছে তারা কি করছে, এটা একটু দেখো। হ্যাঁ, এত কঠিন না, লেগে থাকতে হবে, টার্গেট ফিক্সড করে গোল সেট করে তারপর করতে হবে। আবার ওভার কনফিডেন্ট হলে তুমি লেজি হয়ে যাবে যে আমি এটা পারি, যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে ওইটা না আসছে তুমি আসলে পারো না। ওইটার জন্য তুমি ওয়ার্ক করতেই থাকবা, ওটার জন্য কাজ করতেই থাকবা, যতক্ষণ না পর্যন্ত তোমার রেজাল্টটা তোমার ফরে আসছে। যেদিন তুমি পাবা ওটা অ্যাচিভ করে ফেলবা, পরবর্তীতে আবার গোল সেট করবা, এটা তো হয়ে গেছে, এখন আমার পরবর্তী স্টেপ কি? এখন চিন্তা করবা এ প্লাস ঢাকা ইউনিভার্সিটি, পরে ঢাকা ইউনিভার্সিটি হয়ে গেল, আমি ডিপার্টমেন্টে ভালো একটা রেজাল্ট করতে পারি কিনা। আমার অবস্থা খারাপ, কিন্তু যারা ভালো আছে তারা কি করতেছে আমি দেখি, আমি নিজেকে গড়াই। ওকে, এটা কন্টিনিউয়াস প্রসেস। পজিটিভ থাকবা, চেষ্টা করবা, উপরে একজন আছে রেজাল্ট দিবে, ঠিক আছে? আর উল্টাপাল্টা এদিকে নজর দেওয়ার দরকার নাই, সময় অন্তে সবই পাবা, সব পাবা, সব এনজয় করতে পারবা লাইফটা, সব পাবা, সব তোমার জন্যই, তোমাদের জন্যই। তো এই বিষয়টা একটু দেখো। তো ঠিক আছে, ভিডিও অফ করলে কোনো সমস্যা নাই, আমার কিছু বলার ছিল বললাম আর কি। আমি লেকচারটা একটু শেষ করে দিই। হ্যাঁ, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, স্যার দেখো। হ্যাঁ বলো, কোনো স্যার কোশ্চেন? এখানে যে 20% আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা সিএআরআর আর এসএলআর যোগ করে না, মানে দুইটা সমষ্টি মোট? দুটা মিলাই এটাকে বলা হয় আরআর, এই দুইটার যোগফলটাকে বলা হয় আরআর, রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ রেশিও, বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি, ওই দুটোর যোগফল সিআরআর প্লাস এসএলআর, এই দুটোর যোগফল, ঠিক আছে? কিন্তু সিআরআর এবং এসএলআর এর যোগফল আমাদের বাংলাদেশে হচ্ছে 18.5, কিন্তু এরা করছে হচ্ছে 20, এখন পুরোপুরি 20%, মানে একদম একটা রাউন্ড ফিগারে আসছে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ তুমি 400 টাকা, তাহলে উপরোক্ত উপায় ছাড়াও বাণিজ্যিক ব্যাংক
সম্পদ ক্রয়, বিনিময় বিল বাট্টা, শেয়ার সিকিউরিটিজ ক্রয় ইত্যাদির মাধ্যমেও ঋণ আমানত সৃষ্টি করে। কোন সম্পদ কিনে ব্যাংক যখন তার মূল্য দাগ কাটা চেকে পরিশোধ করে, ওই চেক অবশ্যই প্রাপককে ব্যাংক হিসাবে জমা দিতে হয়, ফলে তা আমানতের সৃষ্টি করে। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান থেকে যখন আমি কোনো একটা পণ্য ক্রয় করব, ধরো সিঙ্গার থেকে কিনছে, আমাদের রেসিডেন্সিয়াল সিঙ্গার থেকে এসি কিনছে ধরো 50টা বা 20টা বা 10টা যাই হোক না কেন, তা ওনারা কিন্তু দরপত্রের মাধ্যমে পণ্যটা দেয়। এখানে রিসিভ হওয়ার পরে রেসিডেন্সিয়াল তাদের নামে একটা চেক ইস্যু করছে, যে চেকটা হচ্ছে দাগ কাটা চেক। কি চেক? দাগ কাটা চেক। এই চেকটা তার অ্যাকাউন্টে ব্যাংকে জমা না দিলে, তার অ্যাকাউন্টে ট্রান্সফার না হলে কিন্তু এই চেকটা কার্যকর হবে না। তো এই চেকটা ওইভাবে যাবে। তাহলে এই চেকটা যখন সে পাচ্ছে অবশ্যই তার অ্যাকাউন্টে জমা দিতে হচ্ছে, কারণ আলটিমেট ভাবে ওখানেও কিন্তু একটা আমানতের সৃষ্টি হচ্ছে, ব্যাংকের কাছে টাকাটা আসতেছে, আমানতের সৃষ্টি হচ্ছে। ব্যাংক আবার এই টাকাটা অন্য কোথাও কি করতে পারবে? ইউজ করতে পারবে, কারণ ওই ব্যক্তি কি করবে, ওই মুহূর্তে হয়তো টাকাটা উঠাবে না, না হলেও এই ধরনের ঘটনা যদি 100টা ঘটে, হয়তো 30 জন উঠাই নিয়ে যাবে, 70 জনের টাকা পড়ে থাকবে, বা 50 জন উঠাই নিয়ে যাবে, 50 জনের টাকাটা থাকবে। তাহলে ওই টাকাটা আবার তারা কি করতে পারতেছে? অন্য কোনো জায়গায় কি করতে পারতেছে? ইউটিলাইজ করতে পারতেছে। এটা কে? ব্যাংক। আচ্ছা, তারপরটা দেখো, বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে। এটা আমি আগেই বলছি, ঋণ থেকে আমানতের সৃষ্টি হয় কিভাবে, ওই যে ব্যাখ্যা দিচ্ছি। ওকে, তারপরে দেখো বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানতের সৃষ্টির যে শর্তাবলী, প্রথমে হচ্ছে ঋণ থেকে আমানতের সৃষ্টির শর্তাবলী। প্রথমটা দেখো, প্রথম যে ইস্যুটা বা বিষয়টা সেটা দেখো, দেশের একাধিক বাণিজ্যিক ব্যাংক ও তাদের অসংখ্য শাখা থাকতে হবে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকিং সুবিধা জনগণের দোরগোড়া পর্যন্ত পৌঁছে যেতে হবে। অর্থাৎ এটা এমন হতে হবে প্রত্যেকটা ব্যক্তি যেন ওই দেশের ব্যাংকিং সেবাটা গ্রহণ করে, মানে উইলিংলি, যে কাজটা আমরা কি করতেছি? গ্রহণ করতেছি। আবার কি বলছে? বাজারে অর্থের সরবরাহ পর্যাপ্ত থাকতে হবে। বাজারে যে অর্থ সরবরাহ, অর্থাৎ মানি মার্কেটের কথা বলছে, তো মানি মার্কেটে অর্থের সরবরাহটা কি থাকবে? পর্যাপ্ত থাকবে। এখানে কোনো সমস্যা নাই, ক্রাইসিস নাই। এখানে যে লোকগুলা নেওয়ার মতো, ঋণ নেওয়ার মতো, তাদেরকে ঋণ দেওয়ার মতো ক্যাপাসিটি এই বাজারের আছে, সেই কথাটা বলতেছি। অর্থাৎ এই ব্যাংকগুলার তাদের ঋণ দেওয়ার সক্ষমতাটা স্ট্রং থাকবে, তারা চাইলেই ঋণ দিতে এখানে পারবে। তারপরে দেখো 3 নম্বরটা বলছে ব্যাংকের মাধ্যমে লেনদেন জনগণের সচেতনতা থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি যেন তাদের ট্রানজেকশনটা ব্যাংকের মাধ্যমে করে, আদারওয়াইজ অন্য কোনো মাধ্যমে যেন না করে। তাহলে ব্যাংকের মাধ্যমে করলে এই টাকাটা ব্যাংক হয়ে যাচ্ছে, তাহলে যে ব্যক্তিটা নিচ্ছে তারও একটা অ্যাকাউন্ট থাকবে, যে ব্যক্তিটা দিচ্ছে তারও একটা অ্যাকাউন্ট থাকবে। আলটিমেট ভাবে টাকাগুলো কিন্তু ব্যাংকেই থাকবে, যার দরকার সে নিয়ে গেল খরচ করার জন্য, কিন্তু টাকাগুলো এই এই লিকুইড যে ক্যাশটা, এটা ব্যাংকে ঘিরে ব্যাংকের মধ্যেই থাকে। তারপর 4 নম্বরটা দেখো, কেন্দ্রীয় ব্যাংকে কার্যকর এবং প্রগতিশীল ঋণ নীতি থাকতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ঋণ দানে কোন কোন নীতিগুলান, কোন কোন স্টেপ গুলান ফলো করতেছে বা কাকে কাকে দিচ্ছে, সেই বিষয়গুলো কি করতেছে এখানে এটা থাকতে হবে, যার আওতায় ঋণদান কার্য সহজ এবং দ্রুত করা সম্ভব হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো বলছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কৌশল। এখানে ওই যে বিষয় ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি, এগুলো তো আমি আগেই বলছি, এমন কিছু ব্যাপার নয়। পরেরটা দেখো, তলবি ঋণ বা স্বল্প মেয়াদী ঋণ মঞ্জুর কে করে থাকে? এটা বাণিজ্যিক ব্যাংক করে থাকে। তলবি শব্দের অর্থ ডাকা বা দেওয়া, এটা একটা বিষয়। আর স্বল্প মেয়াদী ঋণ মঞ্জুর মানে শর্ট টার্ম যে লোনটা সেটা দেয়। শর্ট টার্ম লোনটা হচ্ছে যে লোনের মেয়াদ হচ্ছে 0 থেকে 1 ইয়ার, বা আমরা যদি বলতে পারি একদম 3 ইয়ারের মধ্যে, এটা হলো শর্ট টার্ম লোনটা দেয়। আচ্ছা, আরো করে বাণিজ্যিক ব্যাংক যেটা অগ্রিম দেয়, অগ্রিম অ্যাডভান্স দেয়, সেটা হচ্ছে ধার দেয়, নগদ ঋণ বা জমাতিরিক্ত ঋণ দেয়, ব্যবসায়ীদের অগ্রিম প্রদান করে। এগুলোর মাধ্যমে তারা কি করে থাকে? টাকাটা দিয়ে থাকে ব্যবসায়ী শ্রেণীকে। তারপরটা দেখো, আমানতকৃত অর্থ হইতে ঋণের সৃষ্টি। আমানতকৃত অর্থ হইতে ঋণের সৃষ্টি, ওই যে বললাম আমানতের একটা অংশ 20% ব্যাংক রেখে দেয় এবং 80% ঋণ হিসেবে জমা দেয়। কারণ জনগণ এখানে টাকা জমা দিচ্ছে, সেই টাকাটা ব্যাংক কি করবে? অন্য একটা খাতে ইউটিলাইজ করবে বা ব্যবহার করবে। এখানে কিন্তু ব্যাংক টাকাটা রাখবে না, রাখলে ব্যাংকের লস। কারণ ওই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা এখানে টাকাটা জমা দিছে, সেই ব্যক্তিটাকে কি করতে হবে? অবশ্যই সুদ প্রদান করতে হবে। এই সুদটা বা ইন্টারেস্ট সে কোথা থেকে দিবে? নিজের পকেট থেকে দিবে না, এই টাকাটা সে অন্য একটা খাতে খাটাবে বা ব্যবহার করবে, বা অন্য একটা ব্যক্তিকে ঋণ দিবে। তাহলে ঋণ দেওয়ার ফলে ওই ব্যক্তিটা আবার কি করবে? ওখান থেকে ইন্টারেস্টটা দিবে, সেই ইন্টারেস্টের একটা অংশ নিজের জন্য রেখে দিবে ব্যাংক,
রেখে দিয়ে এটা হচ্ছে যে ব্যক্তিটা সেভিংস বা ডিপোজিট এখানে করছে তাকে তাকে ইয়াটা দিয়ে দিবে, তাকে ইন্টারেস্টটা দিয়ে দিবে। তাছাড়া দেখো ঋণ থেকে আমানত সৃষ্টি অন্যান্য পদ্ধতিগুলো হচ্ছে সম্পদ ক্রয়, বিনিময় বিল বাট্টাকরণ, সিকিউরিটিজ ক্রয়, জমাতিরিক্ত প্রদান। কারণ সম্পদ ক্রয় তো আমি বললামই, ওই সম্পদ ক্রয় করে যে টাকাটা ওই যে বিক্রেতার কাছ থেকে টাকাটা প্রদান করবে সেই বিক্রেতাকে দাগ কাটা চেক দিবে, সেই দাগ কাটা চেক বিক্রেতা নিয়ে যাবে, নিয়ে যায় তার ব্যাংকে জমা দিবে, ব্যাংক আবার এই টাকাটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। এটার মাধ্যমে ঋণের সৃষ্টি হচ্ছে। আর বিনিময় বিল বাট্টাকরণটা হচ্ছে কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে যদি আমরা কোনো পণ্য ক্রয় করি, সেই থার্ড পার্টি হচ্ছে ব্যাংক, সেটা হচ্ছে যে ক্রেতা সে টাকা নেয়, যে বিক্রেতা সেও হচ্ছে তাকে দিবে, কিন্তু অন্য একটা মাধ্যমে দিবে, সেটাকে বলা হচ্ছে বিনিময় বিল। এটার মাধ্যমে সে দিল। তাহলে এই যে বিনিময় বিলটা বাট্টা বা ডিসকাউন্টটা হচ্ছে, এই ডিসকাউন্টের টাকাটাও আলটিমেট ভাবে ব্যাংকই পাচ্ছে বা পুরো প্রসেসটা ব্যাংকের মাধ্যমে হচ্ছে। তাহলে এখান থেকেও একটা আমানতের সৃষ্টি হচ্ছে, কারণ 3 মাস অন্তে টাকাটা দিবে কিন্তু সে 2 মাস পরে ভেঙে ফেলতেছে, তাহলে এখানের একটা অংশ কিন্তু ব্যাংকের কাছেই যাচ্ছে, ব্যাংক আবার এটা করতে পারতেছে। সিকিউরিটিজ মানে শেয়ার ক্রয় বিক্রয় কিন্তু কিসের মাধ্যমে হচ্ছে? ব্যাংকের মাধ্যমে হচ্ছে। তাহলে এখানেও আমানতের সৃষ্টি হচ্ছে ব্যাংকের, বা ব্যাংকের কাছে টাকাটা আসতেছে, ব্যাংক আবার এটা অন্য জায়গায় খাটাইতে পারতেছে। জমাতিরিক্ত ঋণ প্রদান, জমাতিরিক্ত ঋণটা প্রদানটা হচ্ছে যা তোমার জমা আছে তার চেয়ে বেশি পরিমাণ টাকা তুমি উত্তোলন করতে পারছো এজ এ বিজনেসম্যান, কারণ তোমাদের এখানে কারেন্ট অ্যাকাউন্ট আছে, তুমি হচ্ছে সব সময় টাকা লেনদেন করতেছো, তো লেনদেন করতে যে এক সময় দেখতেছো 10 লাখ 5 লাখ 20 লাখ 15 লাখ করতেই আছো, এক সময় তুমি দেখতেছো যে না, তুমি যে চেকটা প্রদান করছো সেখানে তুমি লিখছো 15 লাখ টাকা মাত্র, কিন্তু তোমার অ্যাকাউন্টে যা দেখা গেছে তো 12 লাখ টাকা আছে, সেই ক্ষেত্রে ব্যাংক ম্যানেজার এটা আটকাবে না। কিন্তু ব্যাংক ম্যানেজারের এখানে সুবিধাটা কি? এখানে সুবিধা হচ্ছে এই থেকে পরবর্তীতে ওই ব্যক্তি বা ওই গ্রাহকটা সে স্যাটিসফাইড হবে, হয়তো আমার গ্রাহক আমার এখানে টাকা নেয় সে দিয়ে দিছে, আলটিমেট ভাবে পরবর্তীতে ব্যাংকের প্রতি তার ফেইথটা বাড়বে বা তার সাথে একটা ভালো আস্থার সম্পর্ক সৃষ্টি হবে, পরবর্তীতে সে টাকা এখানে আর জমা রাখার জন্য আরো কি হবে, উদ্বুদ্ধ হবে। কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। আচ্ছা, তো তারপরেও তোমরা বাসায় পড়ো, এই বিষয়গুলো একটু ঋণ আমানতের এই বিষয়টা একটু খুব ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমার ফেসবুকে যে পার্সোনাল অ্যাটা আছে সেটাতে একটু নক দিও, ঠিক আছে? যে স্যার এই জায়গাটা বুঝি নাই, আহ, একটু নক দিয়ে রাখো, স্যার একটু ফ্রি হলে আমাকে একটু ফোন দিয়ে, আমি এই জায়গাটা একটু বুঝি নাই। হ্যাঁ, আগে নিজে ট্রাই করবা, তারপরে একদম না বুঝলে পরে স্যার একটু বুঝি নাই, একটু একটু বুঝিয়ে দিও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, একটু পড়ালেখা করো, আমি নেক্সট ক্লাসে এখান থেকে 2-1টা প্রশ্ন করব, তুমি প্রশ্ন অ্যান্সার দেওয়ার ধরন দেখলে আমি বুঝতে পারবো তুমি পড়ছো কিনা, ঠিক আছে? তুমি নিজের জন্য হলেও পড়ো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আর উপস্থিতি একটু বাড়াও, তোমাদের ফ্রেন্ড সার্কেলতে আসতে বলো। সবাই ভালো থেকো, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।